মির্জা শায়ানমুগ্ধ পর্ব 29 প্রথম অংশ। জান্নাতুল ফেরদৌস মিথিলা। মিট উইথ মাই ফেভারিট সাইকি দ্য ব্ল্যাক মাম্মা। হাউ ডু ইউ লাইক দ্যাট ডেড ব্যাটারি? নিঃশ্বাস আটকে রেখেছে মাহি। সর্বাঙ্গ কাঁপছে রীতিমতো। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তার। চোখে মুখ খিঁচে রেখেছে কোনো রকম। ক্ষুদ্র দেহটা এক প্রকার দুমড়ে মুচড়ে যাচ্ছে এমন দৈত্যাকার সাপের বাঁধনে। সাপটা ধীরে ধীরে আরও পেঁচিয়ে যাচ্ছে সপ্তদশীকে। নীলচে সবুজ চোখগুলো কেমন চকচক করছে তার পানে তাকিয়ে। মাহি ভুলেও চোখ খুলে তাকালো না। শরীরে অসহ্য যন্ত্রণায় কুবকাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বহু কষ্টে আওড়ালো, আমি আমি মরে যাচ্ছি, প্লিজ এর হাত থেকে আমায় বাঁচান। জীবনে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ। ঘাড়টা সামান্য কাত করে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। এক হাত তার তুলে রাখা ডিভানের গায়ে, উন্মুক্ত বক্ষে ঢিলে চিপচিপে তরলের উপস্থিতি স্পষ্ট। নাভি কমলের নিম্নভাগে ঢিলে ঢালা ট্রাউজারের বাঁধন। ছেলেটা কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। আচানক ঠোঁটের কোণে বাঁকা হাসি রেশ টেনে গম গম গলায় শুধালো, আমার কাছে সাহায্য চাইছিস কেন বান্দির মেয়ে? তোর না হওয়ার নাগরকে এবার ডেকে বলতো সাহায্য করতে। অস্থির মাহি। দুর্বল পা দুটো শিশির করে পিচ্ছিলে সরীসৃপের সংস্পর্শে এসে সাপটা কেমন হিসিয়ে তার শরীর বয়ে উঠছে। গা ভর্তি তরলের উপস্থিতিতে সরীসৃপের বোধহয় বড্ড আরাম লাগছে গাওয়াইতে। সরীসৃপের মোটা মাথাটা যেই না মাহির গলা অবধি উঠে এসেছে অমনি বেচারা গা গুলিয়ে উঠল কেমন। চোখ মুখ খিচে রেখে সপ্তদর্শী হড়বড়িয়ে বলে উঠলে, প্লিজ একে নামান আমার গা থেকে। আমি 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 বলছি কে আমাকে সাহায্য করেছে, প্লিজ একে নামান। রয়ে শুয়ে নড়ে চড়ে বসল মুগ্ধ। পা দুটো আগের ন্যায় ছড়িয়ে রেখে কপাল গোছানো পরাক্ষণে চোখ মুখে এক রাস কঠিন ভাবসাব ফুটিয়ে গম গমে গলায় শুধালো, নাম বল। মাহি ভয়ার্ত মাহি ক্ষণে ক্ষণে ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, সিটের সাথে পালিয়েছিলাম আমি। তক্ষুনি মুখাবের পরিবর্তন নামলো কঠিন মানবের। এতক্ষণে রাগী ভাবসাব সরে গিয়ে এবার সেথায় ভর করলো প্রবল হিংস্রতা। চোয়ালের পেশি শক্ত হলো যুবকের। বাদামি চোখ দুটো লেপতে গেল আগুন। মাফিয়া মানুষটার কেমন কটমট করতে করতে হাত উঁচিয়ে ঘাড় ডলতে লাগলো নিজের। চোখ দুটো বুজে রেখে কটমটি আওড়ালো, আই জাস্ট হেট লায়ার্স, আই জাস্ট ফাকিং হেট দেম। তড়িৎ চোখ খুলল মাহি, আর অমনি তার চোখাচোখি হলো ব্ল্যাক মাম্মার সবুজ নেত্র দুটোর চোখ দুটোর সঙ্গে। তৎক্ষণাৎ আত্মচিৎকারে ফেটে পড়ল মাহি। আতঙ্কে কাঁপতে কাঁপতে বেচারা পা গুটিয়ে বসে পড়ে মেঝেতে। কান্নার বেগ বাড়ছে তার। গলা দিয়ে শব্দ বেরোনোর কায়দা নেই মোটেও। এদিকে মুগ্ধ এবার চট করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। শক্ত মুখের আদুলে কটমট করতে করতে এগিয়ে আসে মাহির মুখ পানে। পরনের ট্রাউজার প্যান্টটা সামান্য উঁচিয়ে মহাশয় এক হাঁটু ঠেকালো মেঝের সঙ্গে। তারপর কোনোরূপ আগাম সতর্ক বা সংকেত ছাড়াই কাঁদতে থাকা মাহির তালুর চুলগুলো আচমকা চেপে ধরে শক্ত হাতে মাহি ঠোঁট কামড়ে ধরল। তৎক্ষণাৎ ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে বেরোয় তার আর্তনাদ। এদিকে সেদিকে থোড়াই খেয়াল করছে মুগ্ধ। সে উল্টো দাঁত কিরমির করতে করতে আওড়ায়, ইউ পিচ, ইউ ডিয়ার ইউ লাইক টু মি। যেখানে আমার নাম শুনলেই মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলে, সেখানে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তোর মতো একটা স্লাট মিথ্যে বলে কিভাবে? Where the hell did you get so much dear from? থমকায় মাহি। এই মুহূর্তে জন্য নিজেকে সকল কষ্টগুলো বেমালুম ভুলে গিয়ে ছলছল চোখে তাকালো মুগ্ধের মুখ পানে। খানিকক্ষণ স্থবির থেকে আচমকা মুখে শক্ত হলো সপ্তদশীর। চোখ মুখে স্পষ্ট লেপটে গেল অদৃশ্য আগুন। নরম জলখানা তার শক্ত হলো পরক্ষণে। নিঃশ্বাসের গতি বেগ বাড়ল বেশ। আচমকা নিজের অগ্নিদৃষ্টি যুগল মুগ্ধের বাদামি চোখ দুটোতে তাক করেছে সপ্তদশী। এখন তার ভয় লাগছে না, তার ভেতরটা ফেটে যাচ্ছে রাগে। নিজ আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার হিংস্র বাঘিনীর ন্যায় গর্জন তুলল মাহি। দাঁতে দাঁত চেপে আওড়ালো,
Don't you dare to call me a slut, Mr. Adhir Rai. I'm innocent. Do you hear that, mafia beast? I'm innocent. সেদিন সিট আমাকে ছুঁয়েও দেখেনি, না করেছে আমার সাথে খারাপ কিছু। I was pure before. I am still pure and I'll always remain pure. Do you get that? এক দৃষ্টে মেয়েটার অগ্নিমূর্তির ন্যায় মুখাবের পানে তাকিয়ে আছে মাফিয়া মনস্টার। চোখে মুখে এক অদ্ভুত কুটিলতা তার। ঠোঁটের কোণে ঝুলছে ক্রূর হাসির রেশ। সুদর্শন যুবক তখনও নিজের পিয়ার্সিং করা ঠোঁটখানা আলতো করে চেপে ধরল দাঁতের সাহায্যে। খানিকক্ষণ শেষাত্মক ইঙ্গিতে হাসল সে। পরক্ষণে মুখায়বের এক রাস নাটকীয় ভাব ফুটিয়ে আওড়ালো, ওফ, হোয়াট অ্যান অ্যাটিটিউড বিচ, আই এম মেল্টিং। নাকের পাটা ফুলালো মাহির, দাঁত হলো কটমট। এদিকে সাইকি নিজের জোর বাড়াচ্ছে মেয়েটাকে আর একটু চেপে ধরতে নিজের শরীর দিয়ে। মাহি বুক ফুলিয়ে শ্বাস টানল ফের। ব্যথাতুর ভাব স্পষ্ট তার মুখে। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার ভাবভঙ্গিমায় এক রাস রহস্য। সে একটুখানি এগিয়ে এসে আচমকা শক্ত থাপায় চেপে ধরল মাহির নরম চোয়াল। মাহি কাতরাতল না এবার। হিংস্র বাঘিনীর ন্যায় চোখ তুলে ফোঁসফোঁস করছে কেমন। মুগ্ধ তাচ্ছিল্য হাসল। হাতের জোর বাড়িয়ে মাহির নরম মুখখানা নিজের শক্ত মুখে বেশ খানিকটা নিকট এগিয়ে এনে কুটিল কণ্ঠে হিসিয়ে বলল, গলার আওয়াজ নামিয়ে কথা বল জানোয়ারের বাচ্চা, বাই দ্য হেল, I know you are still virgin, bitch, and I am always know that. সেদিন তোর আর সিটের মধ্যে কিচ্ছু হয়নি। কপাল ঘোচায় মাহি। চোখে মুখে সদ্বিগ্ন ভাব স্পষ্ট। নরম তুলতুলে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। বোধহয় বলতে চাইছে কিছু। মুগ্ধ ঠিক বুঝলো মেয়েটার উদ্বেগ। হাতের জোর বাড়িয়ে ঠোঁট পিষে ফের আওড়ালো, সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার, সেখানে সেকেন্ড হ্যান্ড শিকার। হোলি শিট, সেদিন আমি সত্যি সিট তোর সাথে কিছু করে থাকতো তাহলে সিটের সাথে তোকে সেদিনই কবরে পাঠাতাম। সিরিয়াসলি বলছি, আমার শিকার মানে সে আমার ব্যক্তিগত প্রপার্টি, যাকে ভোগ করা, মারা কিংবা প্রেম্পায়ার করার অধিকার কেবল আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। নো ওয়ান মিন্স নো ওয়ান, বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। আমি কিন্তু এমনি এমনি রাশিয়ান টপ 30 ডক্টরকে আমার প্যালেসে আনিনি। বাকিটুকু বলার প্রয়োজনীয়তা বোধ করেনি মনস্টার। স্রেফ ঠোঁটের কোণে ফোটালো শেষাত্মক ইঙ্গিত। সপ্তদর্শী বুঝে গেল যা বোঝার। লোকটা তবে আগেই ডক্টর দিয়ে তাকে পরীক্ষা করে বসে আছে। সপ্তদর্শীর কাজল দেখি চোখ দুটোতে কোনো অশ্রু জমল বেশ। চোখ দুটোর কোণে অশ্রু জমল বেশ। নাকের পাটাটা লাল হয়ে গেছে কেমন। ঠোঁট দুটোতে ঈশ্বর রক্তাক্ত ভাব স্পষ্ট। সে বহু কষ্টে চোয়াল নাড়ালো কোনো রকমে। মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের ডকায় এনে আওড়ালো, তাহলে বারবার আমাকে স্লাট ডাকেন কেন, যখন জানেন আমি স্লাট নই? এবারেও ক্রূর হাসল মুগ্ধ। এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। পরক্ষণে শটানভাবে দাঁড়িয়ে দুহাত গুজল পকেটে। ভীষণ দাম্ভিকতার সাথে ডিভানের দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখন হোসনি, তবে আর কয়েকদিন পর ঠিকই হবি। কেননা তোকে তো এখানে আনাই হয়েছে স্লাট বানানোর জন্য, মনস্টার প্রাইভেট স্লাট। বাট ইউ নো হোয়াট? থামে রুড়ো মানব। উল্টো ঘুরে ধপ করে গায়ে এলিয়ে দিল ডিভানের গায়ে। পায়ের ওপর পা তুলে দুহাত বুকের কাছে বাঁধল যুবক। চোয়াল শক্ত করে তাচ্ছিল ভরা কণ্ঠে বলল, সেখানে তোর মতো বান্দির মেয়ের দিকে তাকালেই আমার বমি আসে, সেখানে তোকে নিজের রক্ষিতা বানাতে কেমন রুচিতে পাচ্ছে। অনেস্টলি স্পিকিং, আমার স্লাট হওয়া তো দূরের কথা, আমার বেডের ধারের কাছেও যাওয়ার যোগ্যতা তোর নেই। দ্যাটস হোয়ার ইউ আর স্টিল ভার্জিন। ঘাড় ঝুঁকিয়েছে সপ্তদর্শী। অপমানে লালচে হয়ে গেছে মুখ।
চোখের কোঠর বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে নোনা জল। এখন তার সাপের ভয় হচ্ছে না, তার বুকখানা খান খান হয়ে যাচ্ছে রাগে দুঃখে। এদিকে মুগ্ধ কেমন বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির নত মুখ পানে। খানিকক্ষণ ছায় তাকিয়ে থেকে আচমকা গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, নাও টেল মি, কোন বাস্টার্ড তোকে পালাতে সাহায্য করেছিল? অ্যান্ড খবরদার, এবার মিথ্যে বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মাহি আগের ন্যায় ঝুঁকিয়ে রেখেছে মাথা, গলাটা বড্ড ধরেছে তার। চিৎকার করে কান্নাগুলো কেমন উপচে বেরিয়ে আসতে চাইছে গলা ছেড়ে। মাহি কোনো মতে ঢোক গিলে আটকে নিল কান্নাটুকু। মোটা কণ্ঠে কেবল বলল সিটের সাথে। ফের চোয়াল শক্ত হলো মুগ্ধের, কটমটালো দাঁত। অগ্নি দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে 2 লাফে চলে এলো ফের। আচমকা ঝুঁকে এসে শক্ত থাপায় মাহির গলা চেপে ধরে হুঙ্কার ছুড়ল, আওড়ালো, এই তোর ভয় লাগে না আমায়? এই জানোয়ার, উত্তর দে, মরার খুব সব জেগেছে তোর? বারবার মিথ্যে বলছিস কেন? যার মাথা আমি নিজ হাতে তার শরীর থেকে আলাদা করেছি, তার সাথে তুই পালালি কিভাবে? আমায় পাগল মনে হয়? পাগল মনে করেছিস আমি? তুই? মুখ কুঁচকে রেখেছে মাহি, দাঁতে দাঁত লেগে যাচ্ছে নিঃশ্বাস না টানার কষ্টে। বেচারি ছলছল চোখে তাকায় কোনো মতে। আকুল গলায় থেমে থেমে ফের বলে, সত্যি বলছি, ওইটা সিট ছিল, আমি ওর সাথে। কথাটা বলতে বলতে চোখ মুদে আসছে মাহির। এদিকে ক্ষুদ্র দেহটায় সাপ পেঁচানো, আরেকদিকে গলা চেপে রেখেছে মনস্টার। বেচারি থোড়াই নিঃশ্বাস নিতে পারছে। মুগ্ধের হঠাৎ কি হলো কে জানে, সে কেমন থমকে গিয়েছে মাহির ছলছল চোখ মানে তাকিয়ে। আশ্চর্য, মেয়েটার চোখ থেকে আজ দৃষ্টি সরাতে পারছে না কেন সে? বেয়াদব চোখ দুটো দেখছি ভারী অবদ্ধতা করছে আজ। শুনছে না দ্য গ্রেট রুচি কিং ওরফে মনস্তারের কথা। তারা কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার নিখাত চোখ দুটোতে। সপ্তদর্শীর চোখ দুটোর ভাষা আজ বড্ড স্পষ্ট মনস্টারের নিকট। তারা জানাচ্ছে সপ্তদর্শীর কথা সত্যি। নির্দয় মানবের হাতের বাঁধন ঢিলে হচ্ছে ক্রমশ। প্রায় জ্ঞানহীন মাহি ঢুলছে বেশ। সেজন্য সৌজন্য বোধহীন যুবক আগ বাড়িয়ে ধরল না মেয়েটিকে। ধরলে যদি চাঁদ যায়। এদিকে বেচারি মাহি ঢুলতে ঢুলতে আচমকা পড়ে গেল মেঝেতে। চোখ দুটো তার পুরোপুরি বন্ধ হলো এবার। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে আছে সম্মুখে, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে কেমন। কপাল গুটিয়ে রাখা তার, মুখটা বড্ড কঠিন। সে চোয়াল নাড়িয়ে গর্জে উঠল, লিভার সাইকি, সাপও কি কথা বোঝে মানুষের? তাও আবার অমন হিংস্র ব্ল্যাক মাম্মা বোঝে হয়তো। ওই যে এত বড় দৈত্যাকার ব্ল্যাক মাম্বাটি মনস্তারের হুকুম শোনা মাত্রই ধীরে ধীরে সপ্তদশী গা থেকে কেমন আগলা হতে লাগলো। সময়ের কাঁটাটা বোধ হয় মিনিট 3 পার হয়েছে। আর অমনি সাইকে নিজের জোরালো বাঁধন থেকে পুরোপুরি মুক্ত করলো সপ্তদর্শীকে। মনস্টার নীরব পায়ে এগিয়ে গিয়ে বসল ডিভানে। পিয়ার্সিং করা হৃদয় গুটিয়ে রেখে সন্দিগ্ন দৃষ্টি তাক করল মাহির, অচেতন মাহির পানে। পাশেই গোল গোল করে শরীর গুটিয়ে রেখেছে সাইকে, তুলছে ফনা। কঠিন মানব হালকা এগিয়ে এসে সামনের টেবিলের উপর পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট তুলে ঠোঁটের ফাঁকে গুজল। পরক্ষণে প্যাকেটের পাশ থেকে লাইটার তুলে সিগারের শেষ ফাঁকে আগুন জ্বালিয়ে শুকটান বসালো জোরালোভাবে। মেয়েটা ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট চেপে রেখে ডান হাতে বৃদ্ধা ও মধ্যমার ঘর্ষণে খানিক চুটকি বাজিয়ে আহ্বান জানালো সাইকিকে। আর অমনি সাইকি কেমন গা নাচিয়ে মেঝেতে ভর দিয়ে এগোতে লাগলো মুগ্ধের দিকে। মিনিট 2 মধ্যে দৈত্যাকার সাপটা যুবকের শরীর বেয়ে উঠতে উঠতে উঠে গেল ঘাড়ে। কি ভয়ানক দৃশ্য এটেছে দুজন। বলিষ্ঠ দেহী হিংস্র এক যুবক গা ছড়িয়ে বসে আছে আরামসে। মুখমণ্ডলের চারপাশে ধুমায়িত তার ঘাড়ে ঝুলছে ব্ল্যাক মাম্মা। দূর থেকে এহেন দৃশ্য এক ঝলক দেখলে যে কেউ জ্ঞান হারাবে নিশ্চিত। অথচ যুবক কি সুন্দর ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে বসে আছে দেখো। গায়ে থাকা তরলে সাপটা বড্ড আরামে ঝুলছে এদিক ওদিক। শতে হলেও পোষা প্রাণীর আরাম বলে কথা, এ নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেয় না মাফিয়া বস। সে কেমন এক নাগারে সিগারেট ফুঁকছে মেয়েটার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে। কপাল গোটানো তার, মুখখানা বড় শক্ত। সে কেমন বিড়বিড় করে আওড়ালো, তোকে আজ হুট করে অমন বিশ্বাস করতে ইচ্ছে করছে কেন চাশমিশ? যেখানে এসব বিশ্বাস অবিশ্বাস অ্যান্ড অল দোজ ফাকিং ক্রাইটেরিয়া আর নট ইন মাই নেচার, সেখানে আজ কেন ইচ্ছে করছে বিশ্বাস করতে? কেন ইচ্ছা করছে? উত্তর পেল না রুরু মানব।
কপালের ভাঁজ গাঢ় পড়ল পরক্ষণে। এসব বিশ্বাস অবিশ্বাসের কপটতায় পড়তে চায় না সে। তার ব্যক্তিত্বে ওসব বিশ্বাস করাটা খুব একটা মানানসই নয়। তারপর আজ হঠাৎ মানুষটার কি এমন হলো কে জানে। সে কেমন উঠে পড়ে লেগেছে মেয়েটাকেই বিশ্বাস করতে। মনের এহেন দোলাচলে বড্ড বিরক্ত মাফিয়া মানুষটার। বিরক্তিতে কয়েক টান শেষ করে ফেললো গোটা 4-5টে মোটা সিগার। না, তাতেও স্বস্তি পাচ্ছে না সে। মেয়েটা সামনে থাকলে স্বস্তির থোড়াই মিলবে তার। মুগ্ধ তখনই উঠে দাঁড়ায় বসা ছেড়ে। কাঁধে তখনও সাইকি। তাকে নিয়ে হাঁটা ধরলে মনস্টার। কয়েক কদমে এগোতেই সাইকি হঠাৎ ফনা তুলল মাহিকে দেখে। তা দেখে তক্ষুনি হিংস্র সাপটার গলা চেপে ধরে মনস্টার। ক্ষিপ্ততায় দাঁতে দাঁত চেপে আওড়ায়, শি ইজ মাইন। ওর দিকে ফনা তুলে নিজের জীবনটা অকালে শেষ করিস না। তোর খাবার দিচ্ছি, চল। কথাটা থোড়াই বুঝলো বোবা প্রাণী। শুধু শান্ত হলো মনস্তারের হুকুমে। মুগ্ধ আর দৃষ্টিতে এক পলক তাকালো মাহির পানে। কপাল গুটিয়ে নিজ অজান্তেই সন্ধিহান ভঙ্গিমায় বিড় বেড়ালো, ইজ শি রিয়েলি মাইন? দুর্বল কদমে হাঁটছে এডউইন। ডান হাতে ভর দিয়ে রেখেছে আফ্রিকান গার্ডের কাঁধে, বাহুতে চেপে ধরে রেখেছে পেট। যুবকের মুখখানে সে কি ব্যথাতুর ছাপ। প্রশস্ত করিডর দিয়ে কয়েক কদম এগোতেই হঠাৎ দেখা মিলল মিলার। মেয়েটা কোথা থেকে যেন অমন দৌড়ে এলো কে জানে। এসেই দু হাতে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে কেমন। এডউইন বিরক্ত হলো। বিরক্ত কণ্ঠে দাঁত খিচে বলল, অমন ছাগলের মতো জিভ বার করে হাঁপানোর জন্য আর কোনো জায়গা পাওনি কুয়া বা গ্রুপায়া? ঘুরে ফিরে আমার সামনে এসে হাঁপানোর মানেটা কি? তক্ষুনি শটান হয়ে দাঁড়ালো মিলা। খানিকটা ঢোক গিলে বিচলিত দৃষ্টিতে আপাতমস্তক পরখ করলো অ্যাডউইনকে। পরক্ষণে কেমন মিনিম নিয়ে বলল, আপনার এই অবস্থা কিভাবে হলো অ্যাডউইন? কে মারলো আপনাকে এভাবে? আর মুনলাইট, ও কি খুঁজে পেয়েছেন তো? চল শক্ত করলো অ্যাডউইন। কপাল কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে প্রত্যুত্তর করলো, তা জেনে তুমি কি করবে? নাকি আবারও মনবার্টকে পালাতে সাহায্য করবে? কোনটা? হতবাক মিলা অসহায় চোখে তাকিয়ে রইল কেমন। অ্যাডউইন বেশ বিরক্ত তার অমন বুঝতে বাকি নেই তার। সে ততক্ষণে ঘাড় নুইয়ে কণ্ঠ একরাশ অপরাধবোধ ফুটিয়ে আওড়ালো, বিশ্বাস করুন অ্যাডউইন, আমি মুনলাইটকে মোটেও সাহায্য করিনি পালাতে। ও তো আমাকে ধোকা। বাকিটা জিভ খসিয়ে বেরোনোর আগেই শোনা গেল অ্যাডউইনের বিরাট ধমক, শাট ইউর মাউথ। কী করছো না জেনে? তার জবাবদিহিতা আমায় না, বরং খোদ মনস্টারকে দিও। নাও গেট লস্ট ফ্রম মাই আই সাইট। এহেন বিরাট ধমকে কেঁপে ওঠে তরুণীর ক্ষুদ্র বদন। চোখ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল বুঝি। অ্যাডউইন মুখ ঘোরালো অন্যত্র। গমগমে গলায় ফের বলল, মুভ। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়াবো, যাও। এবারেও ধমকে উঠল অ্যাডউইন। নতমুখী মিলা তক্ষুনি সরে দাঁড়ালো পথ ছেড়ে। অ্যাডউইন কেমন গম্ভীর মুখে গার্ডকে ধরে পা বাড়ালো সম্মুখে। বেশ কিছুটা পথ অতিক্রম করতেই সামনে থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলেন আরেকজন গার্ড। বেচারা এসে কেমন জরুরি তলব বলল, অ্যাডউইন মনস্টার ইজ কলিং ইউ, হি ইজ ইন দ্য পেন্ট হাউস। গম্ভীর মুখে কথাটা শুনল অ্যাডউইন। গার্ডের বলা শেষ হতেই গমগমে গলায় প্রত্যুত্তর করলো, যাও আমি আসছি। কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে অ্যাডউইন। গার্ডের কাঁধে ভর দিয়ে কোনো রকমে এসে দাঁড়ালো। ব্ল্যাক মাম্বার সম্মুখে ভেতরে ঢুকতে কেমন ভয় ভয় করছে তার। এক পা এগোতে গেলে দুপা পিছিয়ে গেল আপনা আপনি। অ্যাডউইন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে গার্ড তখন চাপা স্বরে বলে উঠল, ভেতরে যাবেন না অ্যাডউইন? দাঁত খিচে অ্যাডউইন বিরক্ত হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। চিবিয়ে চিবিয়ে নিচু কণ্ঠে আওড়ালো, এতটা পথ যেহেতু এসেছি, ভেতরে তো যাবই। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? যাও তুমি তোমার কাজে যাও, বাকিটা আমি ম্যানেজ করে নেব। ভড়কালো মাহি গার্ড। তাই হয়তো ভেবেছে তার এতটুকু কথার অমন রিয়াক্ট করার কি আছে, তাই হয়তো ভাবছেন বেচারা। সে কেমন ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকতেই অ্যাডউইন দিল আর এক ধমক, কি হলো, যাও।
তক্ষুনি হকচকিয়ে ওঠে গার্ড, হড়বড়িয়ে কদম পেছায় কোনো মতে। এদিকে অ্যাডউইন ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে কোনো রকম। বুকের পাটা ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে বেচারা দেয়ালে ধরে ধরে ঢুকলো ব্ল্যাক চেম্বারে। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ আবির্ভূত হলো অ্যাডউইন। আলো আধারে ছেয়ে থাকা বিশাল আকৃতি ঘরটায় কেমন গা ছমছমে পরিবেশ। অদূরে বিশাল আকার সিংহাসনে বসে আছে মনস্টার, পায়ের ওপর পা তুলে রাজ্যের রাজার ন্যায় শিকার ফুঁকছে কেমন। তার সামনেই মেঝেতে পড়ে আছে সাইকি, মাংস জাতীয় কিছু গিলছে কিছু। দৈত্যাকার সাপটার পেটটা কেমন ফুলে ফেপে একাকার। অ্যাডউইন ফাঁপা ঢোক গিলল বুঝি। সাইকির বজ্র ভয় হয় তার, সাইকিকে বজ্র ভয় হয় তার। সে ভুলেও সাইকির আশেপাশে থাকে না। তবে আজ যে না চাইতেও সাইকির সামনে আসতে হলো তাকে। অ্যাডউইন তড়িৎ নজর ঝুঁকালো। ভয়ার্ত ঢোক গিলে মিনমিন করে বলল, হ্যালো মনস্তার। প্রত্যুত্তর আসেনি এখনো। অ্যাডউইন অপেক্ষারিত চুপচাপ দাঁড়িয়ে থাকতেই টের পেল মনস্তারের দাম্ভিক কদমের। সিংহাসন ছেড়ে নামছেন তিনি। কিছুটা এগিয়ে এসে ঝুঁকে বসলো সাইকির সম্মুখে। গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, সিড নাকি এখনো বেঁচে আছে? তখনই ছটকা খেলো অ্যাডউইন। নজর উচালো, সাহস নেই তার, তবুও হতভম্ব কণ্ঠে জবাব দিল, এটা কি করে সম্ভব মনস্তার? আপনি নিজ হাতে ওর মাথা আগলা করেছেন। কিছুক্ষণ মৌন রইল মনস্তার। সময় সেকেন্ডখানেক পেরোতেই ফের ভাবলেশীন কণ্ঠে বলল, বাট ওই বান্দির মেয়ে বলছে সে নাকি সিডের সাথে পালিয়েছে। এবার বল কোনটা সম্ভব? বড্ড তটনায় পড়ল অ্যাডউইন। যাকে নিজের চোখের সামনে মৃত দেখলো তার সাথে কেউ কি করে পালাবে? এটা তো নির্ঘাত মিথ্যা কথা। অ্যাডউইন গম্ভীর হলো এ পর্যায়ে। মাথাটা ঠায় নুইয়ে রেখে গম্ভীরভাবে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মনস্তার সিডের বেঁচে থাকা অসম্ভব, সেখানে ও কাউকে নিয়ে পালাবে সেটা আরও অসম্ভব। আই থিঙ্ক উনি মিথ্যে বলছেন। কথাটা শেষ করার মুহূর্তে খানিক দাঁড়িয়ে রইল অ্যাডউইন। তবে এর পরপরই ঘটল আর এক কাণ্ড। তখনই এক হিংস্র লাথি এসে আচমকা তার বুক বরাবর আছড়ে পড়ল সচরে। মুহূর্তে কয়েক কদম পিছনে ছিটকে পড়ল অ্যাডউইন। এহেন অতর্কিত আক্রমণে কিছু বুঝে ওঠার আগে যুবকের চুল খামচে ধরল মুগ্ধ। এক ঝটকায় অ্যাডউইনের নতমুখটা সামান্য উঁচিয়ে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট হোল্ড ইয়োর টাং বাস্টার্ড। আমার চাশমিশ বোকা হতে পারে, বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কোনো কথা বলার আগে জিহ্বায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জীবনের লাগাম টেনে দিব একেবারের জন্য। চলবে। মির্জা শান মুগ্ধ পর্ব 29-এর দ্বিতীয় অংশ। জান্নাতুল ফেরদৌস মিথিলা। ব্যথায় কুঁচকে গেছে অ্যাডউইনের গম্ভীর মুখ। দুহাত পেটে চেপে রেখে আলগোচ্ছে গোংড়াচ্ছে বেচারা। ফর্সা মুখের আদলে লেপটে গেছে লালাভ আবরণ। মাথা ভর্তি লালচে সোনালি চুলগুলো এখনো মনস্তারের শক্তপোক্ত হাতের পিঠয় পিষ্ট হচ্ছে। আহত যুবকের চোখ দুটো কুঁচকে রাখা। কোনো ঘরে ভেসে আসছে মনস্তারের দাঁত কটমটানোর শব্দ। ভয়ার্ত যুবক ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। সম্মুখে থাকা কঠিন মানব ক্রমশ নিজের হৃদয়ের জ্ঞান হারাচ্ছে। ফর্সা মুখখানায় সে কি রাগী ভাবচাপ। মসৃণ ললাটে উল্টে পাল্টে আছড়ে পড়ছে মাথা ভর্তি সিল্ক বাদামি চুলগুলো। আজ কোনো উদ্দেশ্যে যুবকের ওলফ কাট দেওয়া চুলগুলো অমন ছাড়া পেয়েছে কে জানে। তারা কি সুন্দর বেপরোয়া ভঙ্গিতে ঘাড় ছুঁয়ে যাচ্ছে রূঢ় মানবের। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্ত হাতে অ্যাডউইনের মাথাটা আর একটু ঝুঁকিয়ে উঠল কেমন। বেচারা অ্যাডউইন এবারও চোখ খুলল না, বরং খুলে থোড়াই চোখাচোখি করবে মনস্টারের সাথে। এদিকে নাক দিয়ে সাপের ন্যায় ফোসফোস করে শব্দ তুলছে মুগ্ধ। চিবিয়ে চিবিয়ে ফের বলল, ওকে নিয়ে তুই কথা বলার কে? আই অ্যাজ হোল, হু দ্য ফাক ইউ আর টু টক অ্যাবাউট হার? জিভটা খুব বেশি লকলক করছে নাকি তোর? তাহলে তো কেটে দেওয়া উচিত। আটকে উঠল অ্যাডউইন। তড়িৎ পেট থেকে হাত ছড়িয়ে এনে মুখের সামনে হাত জোর করলো বেচারা। চোখ দুটো ঠায় বুঝে রেখে ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আড়ালো, ক্ষমা করুন মনস্তার, আমার ভুল হয়েছে। এই জীবনে শিক্ষা থাকলে আর কখনো কাউকে ওনাকে
কথাটা জিভ ঘষে বেরোনো মাত্র আর অমনি বেচারা এডুইন খোঁচা খোঁচা ডান গালটা সপাটে বসলো এক চরের তীব্রতায় গাল বেঁকে গেল এডুইনের। ঠোঁটের ফাঁক গুলিয়ে অস্পষ্ট বেরোলো ব্যথাতুর শব্দ। এর মধ্যেই এক হিংস্র থাপায় চট করে চেপে ধরলো এডুইনের চোয়াল। কর্ণগ্রহরে ছেদ করে ঢুকলো মনস্তারের দাঁত কিরমির কণ্ঠ। খবরদার, ওর প্রসঙ্গে জীবের আগায় আনবি না। ওকে উনি, তিনি, এ সে ইত্যাদি সম্বন্ধন তো দূর, ওর কথা মাথায় আনলেও তোর শরীর থেকে গর্দানটা আলাদা করে দিব 2 সেকেন্ডও ভাববো না আমি। মাইন্ড ইট। বুঝলো এডুইন তড়িঘড়ি করে মাথা ঝোঁকালো ওপর নিচ। বাদামি চোখ দুটো কিয়ৎক্ষণের কটমট করে তাকিয়ে রইল তার পানে। পারছে না এক্ষুনি এডুইনকে কাঁচা গিলে ফেলতে। তবে মানুষ বিধায় থেমে রইলেন মনস্তার। ফোসফোস করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল এডুইনের চোয়াল। পরক্ষণে এলোয়া শুয়ে শির দ্বারা সোজা করে দাঁড়ালেন মনস্তার। বাঁ হাতের কবজিতে বেঁধে রাখা হেয়ার ব্যান্ডটা তক্ষুনি একটানে খুলে এনে মাথার এলোমেলো চুলগুলো কোনো মতে বাঁধতে উদ্যত হলো সে। কপালে গোটা কতক ভাঁজ স্পষ্টতার। শক্ত চোয়ালে আনমনে বিড়বিড় করছে কি যেন। দক্ষ হাতে কায়দা করে গার্ড দিচ্ছে নিজের সুন্দর চুলগুলোতে। তবে গার্ড দেওয়ার এক পর্যায়ে আচমকা স্থবির হলো মুগ্ধ। ব্যস্ত হাত দুটো তার আচমকা থেমে গেল মাঝপথে। মাস্টার হঠাৎ বেজে উঠল, মস্তিষ্কটা হঠাৎ বেজে উঠল কেন যেন। এতক্ষণে উপচে পড়া রাগটা বুঝি এক পলসা বৃষ্টি নামলো মুহূর্তেই। বিচক্ষণী মস্তিষ্ক হুট করে সচল হলো ফের। কান দুটো ঝাঁঝা করে উঠল তার বলা কিছুক্ষণ আগের কথাটা। আমার চশমিশ। থমকায় মুগ্ধ। বিহ্বলের ন্যায় মেঝেতে তাক করলো হতবাক দৃষ্টি। চোখের চামড়া আরও কিছুটা গুটিয়ে নিয়ে যুবক মনে মনে নিজেকে শাসিয়ে আড়ালো। আমি এটা কি বললাম? আমি ওই বান্দির মেয়েকে আমার চশমিশ বললাম কেন? কি বললাম আমি? হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং টু মি? ওই বান্দির মেয়ে আবার আমার হলো কবে থেকে? ও জাস্ট 6 মাসের রক্ষিতা আমার। জাস্ট আ ফাকিং রক্ষিতা, নাথিং এলস। নিজেকে বড় সান্ত্বনা দিয়ে যাচ্ছে মনস্টার মাফিয়া। ভেতরে ভেতরে ফেটে যাচ্ছে নিজ উদ্ভট কর্মে। মাথার তালুটা জ্বলে যাচ্ছে রাগে। সে কেমন গজগজ করতে করতে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই তার দৃষ্টি থমকালো আহত এডউইনের পানে। তক্ষুনি চোয়াল শক্ত হলো মুগ্ধের। চোখ মুখে লেপটে গেল এক রাশ বিরক্তির ছাপ। মনের কোণে আচরক উত্থপতি হলো এক রাশ প্রশ্ন সংখ্যা। সে কি এডউইনকে মারলো? কিন্তু কেন মারলো? মেয়েটার সামান্য মিথ্যাবাদী বলায়? ভাবতে ভাবতেই দাঁতের দাঁত চাপলো মুগ্ধ। শক্ত হাতে ঘাড়ের পাশ টলতে টলতে আলগোছে এক হাত উঁচিয়ে রাখলো উন্মুক্ত কোমরের ওপর। তারপর অতঃপর পায়ের গতি টেনে এগোয় উপু হয়ে বসে এডউইনের নিকট। মেঝে কিছুটা দূরত্ব রেখে থামলো এডউইনের পাদুকা। ছেলেটা কেমন হুট করে বসে থেকে এডউইনকে সৌগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল। ডিড আই জাস্ট হিড ইউ এডিন? হতভম্ব এডউইন তক্ষুনি মাথা তুলে তাকালো সম্মুখে। এক পলক মনস্টারের আগুন চোখ দুটোর সনে চোখাচোখি হতেই গা জুড়ে কপন বয়ে গেল বেচারার। সে তড়িৎ নজর নামিয়ে বসে রইল বোবার ন্যায়। এদিকে তার এমন নীরবতা মেজাজ ছাড়াচ্ছে মুগ্ধ। দাঁত কিরমির করে যুবককে ফের ধমকে বলল, আম আস্কিং ইউ সামথিং ড্যাম ইট। এহেন ধমকে আটকে উঠে এডউইন। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে ওপর নিচ মাথা নাড়াতে গিয়েও বেচারা পর মুহূর্তে শুধরে নিল নিজেকে। প্রাণ সংশয়ে না চাইতেও ভং ধরে মাথা নাড়ালো দুধারে। মুগ্ধ কপাল কুচকালো এবার। নিজের ঠোঁটখানা ওপরের দাঁত কটা দিয়ে চেপে ধরে পায়চারি চালালো এদিক ওদিক। মনে মনে কিছু একটা ভেবে হুট করে গমগমে গলায় আদেশ ছুড়ল, আগামী 2 ঘন্টার মধ্যে প্যালেসের সকল গার্ডদের হলরুমে নিয়ে আয় এডউইন। হকচকায় এডউইন। গুরু গম্ভীর সাজে আবির্ভূত হলো তার মুখ। ভেতরে একরাশ প্রশ্ন জেগে উঠলেও বাইরে থেকে সে কেমন নির্লিপ্ত ভাব ধরে রেখেছে দেখো। সময় নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ওকে মনস্তার। কথাটা শেষ হতেই পিনপতন নীরবতায় ছেয়ে গেল সম্পূর্ণ কক্ষ।
অ্যাডুইন ধীরে সুস্থে পর্সা ছেড়ে দাঁড়ানোর প্রয়াসে মত্ত। এদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো পথে গটগড়িয়ে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। সে যাবার সঙ্গে সঙ্গে সাইকি কেমন ফনা তুলল আচমকা। ভয়ঙ্কর সাপটা অমন ধারালো দাঁত দেখে ফের ধপ করে মেঝেতে বসে পড়ল অ্যাডুইন। বেচারা ভয়ে ততস্থ, দুহাতের মেঝেতে ভর দিয়ে পিছিয়ে যাচ্ছে কোনো রকম। এদিকে সাইকি ধীরে ধীরে শরীর দুলিয়ে এগোচ্ছে এবার। তা দেখে বেচারা অ্যাডুইন কেমন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। ভাবা যায় মনস্তারের ডান হাত নামক অমন বলিষ্ঠ দেহি কঠিন মানুষটাও নাকি মনস্তারের সাইকি দেখে ভয়ে চেঁচাচ্ছে। বেচারা অ্যাডুইন ক্ষণে ক্ষণে ঢোক গিলে দুহাতে দূর দূর করে সাপটাকে বলছে, হুসুস অন্যদিকে যা সাইকি, আমার শরীরে গোস্ত নেই, আমি এই মানুষটা অনেক লম্বা, গিলে হজম করতে সপ্তাহ লেগে যাবে, তাই বলছি হুসুস দূরে যা। বোবা প্রাণীটা থোড়াই বুঝলো অ্যাডুইনের কথা। সে কেমন আঁকাবাঁকা শরীর নাচিয়ে হিস হিস করে এগোচ্ছে অ্যাডুইনের দিকে। অ্যাডুইনের এবার অবস্থা নাজেহাল। নিজের সব ব্যথা ভুলিয়ে বেচারা তক্ষুনি গা ছেড়ে উঠে দাঁড়ালো নিজ পায়ে। অতঃপর এক লাফে ঘর ছেড়ে বেরোনোর উদ্দেশ্যে খানিকটা এগোতেই পথ আটকালো সাইকি। সাইকি! এডুইন থমকায়। সাইকির ধারালো রক্তাক্ত দাঁতগুলো কেমন হাঁ করা দেখে ভয়ে ফের চেঁচিয়ে ওঠে বেচারা। সাইকি ফনা তুলতেই দুহাতে তক্ষুনি চেপে ধরে নিয়েছে মুখমণ্ডল। তবে কিছুক্ষণ পেরিয়ে যাবার পরও গায়ে তেমন ব্যথা অনুভূত না হওয়ায় আঙুলের ফাঁক গলিয়ে পিটপিট করে তাকায় অ্যাডুইন। পর মুহূর্তে সম্মুখের দৃশ্য দেখে ছানা বড়া হলো। দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্তার, দু হাত গুজে রেখেছে পকেটে। সাইকি ধীরে ধীরে তার গা বেয়ে উপরে উঠছে। এহেন দৃশ্য দেখে গা শিরশির করে উঠল অ্যাডুইনের। আর কেন যেন মনে হচ্ছে সাইকি মনস্তারের নয়, তার গা বেয়ে উঠছে। অ্যাডুইন নিজ ভাবনায় নিমগ্ন। ঠিক তখনই সামনে থেকে ধেয়ে আসা মুগ্ধের ঝাঁঝালো কণ্ঠ, গায়ের ব্যথা শেষ, নাও গো অন ইয়োর ডিউটি। ভরকায় অ্যাডুইন, তৎক্ষণাৎ হাত সরায় মুখমণ্ডল থেকে। হতবিহ্বলের ন্যায় কিয়ৎক্ষণ চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। ভাবলো মনস্টার তাহলে ইচ্ছে করে সাইকি আমার পিছে লেলিয়েছিল। মানুষ আহত হলে তাকে ডাকে ডাক্তারকে, আর মনস্টার কি না ডাকে সাইকিকে। নিজ ভাবনায় মত্ত অ্যাডুইন হুট করে ধ্যান ভাঙল সাইকির হিসিসানির শব্দে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে মাথা তুলে সামনে তাকাতেই মুখোমুখি হলো ফনা তোলা সাইকির সাথে। সাইকিকে কেমন এগিয়ে ধরে রেখেছে মনস্তার, মুখাভাবে কেমন কুটিল হাসির ছাপ স্পষ্ট। অ্যাডুইন তৎক্ষণাৎ হকচকিয়ে দুকদম পিছিয়ে গেল। ভরকে যাওয়া কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি মনস্টার। হড়বড়িয়ে কথাগুলো শুধিয়ে কোনো রকমে খুঁড়িয়ে ঘর ছেড়ে পালালো অ্যাডুইন। যাবার সময় ভুলেও তাকালো না সাইকির দিকে। সে চলে যেতেই মনস্টার পা বাড়ায় উল্টো পথে। প্রশস্ত করিডোর দিয়ে কদম বাড়িয়ে আনমনে বিড়বিড়িয়ে আসছে মুগ্ধ। কাঁধের ওপর সাপ ঝুলছে, আর সে কেমন নির্লিপ্ত ভঙ্গিমা এগোচ্ছে, আওড়াচ্ছে, ইউ নো হোয়াট সাইকি, শি ইজ নো ওয়ান টু মি। নো ওয়ান মিন্স নো ওয়ান, বাট ওর দিকে কেউ চোখ তুলে তাকালে কেন যেন সহ্য হয় না। আই থিঙ্ক ওই বান্দির মেয়ে জাদু জানে, ভয়ঙ্কর জাদু। ব্রহ্মাবাণী কি বুঝলো কে জানে, আনন্দে আলগোছে গা ঘষতে লাগলো মুগ্ধের বুকের সঙ্গে। মুগ্ধ ক্রুর হাসলো, পকেটে দুহাত গুছিয়ে এগোলো সম্মুখে। ঘুম ছড়ানো চোখ দুটো আজ বড্ড ভার সপ্তদর্শী। মাথাটা টনটন করছে ভোতা যন্ত্রণায়। শরীরের প্রতিটি অঙ্গ আজ মরমর করছে ব্যথায়। সপ্তদর্শী গোংড়াচ্ছে বেশ। ফ্লোরটা কেমন বরফের ন্যায় শীতল হয়ে যাচ্ছে ক্রমশ। সপ্তদর্শীর ক্ষুদ্র শরীরের উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে এরূপ মাত্রাতিরিক্ত ঠান্ডা। কিয়ৎক্ষণ পেরোলো বোধহয় এহেন হিম শীতল মেঝেতে শুয়ে থাকা আর জনেই মাহির। সে ঘুম ঘুম চোখেই কোনো রকমে দুহাত ফ্লোরে ঠেকালো। অতঃপর কাঁপা কাঁপা বদনে চোখ দুটো খিচে উঠে বসলো মেঝেতে। সপ্তদশী এখনো কুঁচকে রেখেছে চোখ। দুহাত উপরে তুলে আড়মোড়া ভেঙে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জানান দিলেও উঠে পড়ার ইঙ্গিত। আড়মোড়া ভাঙা শেষ হতেই লম্বা একটা হামি টানলো মাহি। পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতেই বিশাল এক ঝটকা খেলো মনে হচ্ছে। মুহূর্তে সকল ঘুম ছুটে গেল তার। সে যাই দেখলো, সে এক ট্রান্সপারেন্টের কাচের ঘরে বসে আছে। চারদিকে সাফেদ রঙা মেঘেদের উড়ন্ত ভেলা। মনে হচ্ছে সম্পূর্ণ ঘরটা বুঝি মেঘেদের রাজ্যে বানানো হয়েছে।
মাহি অবাক চোখে পুরো ঘরময় খুলেতে চোখ বুলালো। কি বিশাল কামরা! ঘরের একপাশে ঝুলন্ত গোল বিছানা, পাশেই ছোট ছোট দুটো বেডসাইড টেবিল, ডান দিকে লম্বা সোফা, কাগজ পিছিয়ে রাখা। সেথায় বসলে বুঝি সরাসরি পাহাড়, আকাশ আর উঁচু ভ্যালির প্রতিটা মনোমুগ্ধকর দৃশ্য অকপটে নজরে পড়বে। বাম দিকে ক্লোজের স্লাইডিং দরজা, সামনের দিকে একখানা কাচের দেয়াল দেখা যাচ্ছে। মাহির কৌতূহল মনে একটু একটু আগ্রহ জন্মালো সেথায় কি আছে তা দেখতে। তাই তো সপ্তদর্শী স্থানকাল ভেদে রয়ে ফ্লোরে পা বিছিয়ে দাঁড়াতে গিয়ে হঠাৎ থমকে গেল ফ্রেড। এ কি, পুরো ফ্লোরটাও যে কাচের তৈরি! নিচ দিয়ে উঠছে মেঘ। মাহি ভয় পেল এরূপ কাণ্ডে। তক্ষুনি ফ্লোরটা যদি ভেঙে পড়ে যায় তখন? নিচে বোকা মেয়ে তৎক্ষণাৎ ভয়ে ভয়ে ছুটে পালালো বিছানার দিকে। এক লাফে ঝুলন্ত গোল বিছানাটায় উঠতেই দেবে গেল তার পা দুটো। মাহি ফরকায়, হটবিহ্বলের ন্যায় নিজ পা দুটো দিকে দৃষ্টিপাত করতেই দেখে পাদুকা কেমন দেবে গেছে বিছানার নরম তুলোতে। সপ্তদর্শীর বাচ্চা মনটা কেমন গদগদ হয়ে এহেন কাণ্ডে। সে মুচকি হেসে ডান পাটা আর একটু সামনে বাড়াতেই সেটাও দেবে গেল আলগোছে। সপ্তদর্শীর পল্লব মুখপানে হুট করে দেখা মিলল এক ভিন্ন উচ্ছ্বাস। ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসির রেশ প্রশস্ত হলো বেশ। সে এবার লাফ দিল নরম তুলতুলে বিছানায়। একবার দুবার পরপর কয়েকবার উচ্ছ্বাসে গদগদ সপ্তদর্শী হাসছে আর লাফাচ্ছে বিছানায়। মাথার ওপর স্বচ্ছ কাচের সিলিং, আকাশের নীল সাদার প্রতিটি রং ধরা দিচ্ছে তার চোখে। এ যেন ঘর নয়, মনে হচ্ছে মেঘের কোলে এক টুকরো স্বর্গ। গত 16 দিনে এই প্রথম অন্তর্মুখী সপ্তদর্শী এতটা উচ্ছ্বসিত হলো। লাফাতে লাফাতে মায়ামিনী আচমকা দুহাতে ছড়িয়ে গা এলিয়ে দিল নরম তুলতুলে বিছানায় কোলে। খিলখিল করে হাসছে, তার দুহাত তুলে আকাশের দিকে আঁকিবুকি করছে। মন খারাপগুলো তার কোথায় যেন পালালো কি জানে। তবে এর মধ্যে পেটটা কেমন চোচো করে উঠল। মাহির ক্ষুধায় পেট মোচড়াচ্ছে এবার। সে তক্ষুনি উঠে বসলো ছোঁয়া ছেড়ে। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে বসে রইল চুপচাপ। এটা কোন জায়গা সে জানে না। কাল থেকে এসেছিল তখনও তার চোখ পট্টি বাঁধা ছিল। হুটহাট নতুন জায়গায় এসে কাকে বলবে খাবারের কথা? চিন্তায় চিন্তায় ঠোঁট কামড়ে ধরল মাহি। এদিকে পেটটা তার আবার বারবার করে মাইকিং করে ডাকছে। বেচারি আর পারল না বসে থাকতে। ছোট ছোট কদমে তৎক্ষণাৎ পা বাড়ালো অ্যাটাচড ওয়াশরুমের দিকে। কাচের দরজাটা সামান্য খুলে রেখে মাথা বের করে উকিঝুঁকি দিচ্ছে মাহি। হয়তোবা তর্জনী দিয়ে আলতো করে নাকের ওপর এসে পড়া চশমাটাকে খানিক ঠেলে দিয়ে পা বাড়ালো বাইরে। আজ বুঝি সপ্তদশীর অবাক হবার দিন। প্রশস্ত করিডোর দিয়ে যত হাঁটছে তত যেন মুগ্ধ হচ্ছে। কাচের তৈরি স্বচ্ছ ফ্লোর, নিচ দিয়ে উড়ছে মেঘ। করিডোর বেশ কিছু জায়গায় ইউরোপীয় অ্যান্টিক মূর্তি। মাহি হাঁটার গতি কমিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব মূর্তিগুলো কি জীবন্তই না দেখাচ্ছে। তবে একটু সামনে এসব কিছু কিছু মূর্তিকে দেখে হুট করে থেমে গেল মাহে। কপাল গোছালো পরক্ষণে। তার স্পষ্ট মনে আছে মূর্তিগুলো ছবি লাইব্রেরির ইতিহাসের বইতে দেখেছে সে। এগুলো তো অ্যান্টিক কালেকশন, যা বিশ্ব দরবারে কোটি কোটি টাকার কালেকশন হিসেবে পরিচিত। তবে এগুলো এখানে কেন? মাহির ছোট্ট মনে উদয় হলো হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়া যে বেশ মুশকিল এসবের। সে পরক্ষণে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল মূর্তিগুলোর সামনে। পরক্ষণে পেটের চোচো শব্দে ফের বাড়ালো পায়ের গতি। অন্যদিকে প্রশস্ত করিডোর দিয়ে কজন সশস্ত্র গার্ড মাত্র এগোচ্ছিলেন একে অপরের সাথে কথোপকথন চালিয়ে। তবে কিছুটা পথ এগোতেই জেনার সামনে থেকে মাহিকে হেঁটে আসতে দেখলেন। অমনি বেচারাগুলো কেমন হন্তদন্ত পায়ে উল্টো পথে হাঁটা ধরলেন। সে কি পায়ের গতি তাদের! যেন হাঁটছেন না দৌড়চ্ছেন। পেছন থেকে এগিয়ে আসা মাহি হতবিহ্বলের ন্যায় দেখল সব। লোকগুলো অমন হন্যে হয়ে উল্টো পথে ছুটছে কেন? কই, সে ভাবলো তাদের জিজ্ঞাসা করবে কিচেন কোথায়, অথচ তাদের দেখো মেয়েটাকে দেখেই উল্টো পথে ছুটছে। মাহি ঠোঁট ফুলালো, দুহাত বুকের কাছে বেঁধে শক্ত মুখে এগোতে লাগলো কেমন। লম্বা প্রশস্ত করিডোরের শেষ প্রান্তে সিঁড়ি। অতটুকু পথ আসতেই মেয়েটার লেগেছে পাক্কা আধ ঘন্টা। অবশেষে সিঁড়ির কাছে এসে প্রথমে পা রাখতেই সিঁড়িটা কেমন সোনালি আলোয় ঝলকে উঠল। মাহি এবারে হতবাক চোখে দেখল সব। বাড়িটা তাকে তার কতভাবে মুগ্ধ করবে কে জানে। লম্বা সিঁড়ি ডিঙিয়ে এসে নামলো সপ্তদর্শী।
এদিক ওদিক বার কয়েক নজর বুলিয়ে খুঁজল কাউকে। তখনই গার্ড কোথায় থেকে কে যেন তখনকার গার্ড কোথায় আছে কে জানে। তার তো খিদে পেয়েছে। কাউকে না দেখলে কিভাবে খাবারের সন্ধান পাবে সে? পেটের যন্ত্রণায় আধার নেমে এলো সপ্তদশীর মুখমণ্ডলে। সে দুর্বল কদমে এগিয়ে সামনের দিকে হাঁটার পথে এক আধবার ঘাড় বাঁকিয়ে দেখছে চারপাশ। বাদিকে বিশাল জায়গা জুড়ে লাউঞ্জ। ডান দিকের খুব একটা দেখা যাচ্ছে না এখান থেকে। মাহি আর আগ্রহ দেখালো না সেদিকে যেতে। কদম যেভাবে বাড়ছে সেভাবে এগোতে এগোতে মেয়েটা হুট করে পেয়ে গেল গ্লাস হাউজের সদর দরজা। বোকা সপ্তদশী কোনো রকম কালক্ষেপণ না করে এগোয় সম্মুখে। বিশাল আকৃতির কাচের দরজাখানা বাইরে পা রাখতেই এক শীতল দমকা হয়ে এসে চট করে বাড়ি খেলো তার গায়ে। মুহূর্তেই পুরো শরীর জুড়ে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল মাহির। যতদূর চোখ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সে এখন কোনো বড় মাপের পাহাড়ের চূড়ায় অবস্থানরত। অদূরে উঁচু উঁচু পিলার সঙ্গে কাঁটাতারের বেড়া। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। অমনি মুখটা কেমন হা হয়ে গেল তার। বাঁদিকে ওটা বুঝি কোনো গার্ডেন, বড় বড় পাইন আর ওক গাছের সমন্বয়ে গড়া বাগান, যার পুরোটা জমিন জুড়ে বরফে ঢেকে আছে। মাহি মুচকে এসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। সময় বুঝি মিনিটখানেক পেরোলো। অদূর থেকে হুট করে ধেয়ে এলো কোনো জন্তুর ছুটে আসার শব্দ। মাহি হকচকিয়ে পিছিয়ে গেল বাড়ির দিকে। ভয়ার্ত ঢুক গেলে সম্মুখে তাকাতেই হঠাৎ দেখলো বাগানে একটা ছোট্ট খরগোশ ছানা কেমন হন্তদন্ত হয়ে ছুটছে। মাহি নরম মনটা বড্ড আনজান করে উঠল খরগোশটার জন্য। সে খুশি মনে সামনে পা বাড়াতে কোথা থেকে যেন এক হিংস্র স্পটেড হায়ানা এসে পথ আটকালো নিরীহ খরগোশটার। মাহি থমকায়। ভয়ার্ত ঢুক গেলে এক মুহূর্ত তাকিয়ে থাকে সম্মুখে। অদূরে খরগোশটা রীতিমতো কাঁপছে ভয়ে। হায়ানাটা কেমন হিংস্র বন্য হাসিতে এগোচ্ছে তার পানে। মাহি ভীতু মনটা কেমন হুট করে শক্ত হয়ে এলো এ পর্যায়ে। মনে মনে সিদ্ধান্ত উপনীত হলো খরগোশটাকে বাঁচাবে। সপ্তদশী এদিক ওদিক উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টিতে খুঁজলো কিছু। বাড়ির সামনে জমিনে পড়ে আছে বেশ কিছু ছোট বড় পাথর। মাহির ছোট্ট মস্তিষ্ক আচমকা এসে বাধা বাঁধল কিছু সুবুদ্ধির। সে তড়িঘড়ি করে এগিয়ে এসে দু চারটে মাঝারি সাইজের পাথর নিল হাতে। অতঃপর ভয়ে ভয়ে পাথরগুলো একে একে স্পটেড হায়ানার গায়ে ছুঁড়ে মারল মাহি। এহেন অতর্কিত আক্রমণে হায়ানাটা লেজ গুটিয়ে পালালো সম্মুখে। সে এই সুযোগে তক্ষুনি জোরালো পায়ে খরগোশটার পানে ছুটল মাহি। হন্তদন্ত হয়ে খরগোশ ছানাকে কোলে তুলতেই তার চোখ আটকালো সামনের দিকে। কয়েক হাত দূরত্বে দুলছে দুটো বিশাল দেহি স্পটেড হায়ানা। তারা নিজেদের হিংস্র দাঁতগুলো বের করে তাকিয়ে আছে মাহির পানে। এহেন দৃশ্যে থমকায় মাহি। খরগোশ ছানাকে বুকের মাঝে চেপে ধরে তক্ষুনি ছুট লাগায় পেছনের দিকে। তবে বালাইশার হিংস্র হায়ানাগুলো এক লাফে এগিয়ে আসে, ঝাঁপিয়ে পড়ল মাহির ওপর। নখের ধারালো মেয়েটার হাত এবং পায়ে অসংখ্য আঁচড় বসিয়ে ক্ষত বসালো গভীর। মাহি চিৎকার জুড়েছে, কাঁপছে আকাশ কাঁপিয়ে। চোখ মুখ খিচে খরগোশটাকে জড়িয়ে ধরে আছে মানবী। ঠিক তখনই অদূর থেকে ভেসে আসে কারো গর্জন ধ্বনি। ড্যানি, হ্যালি! অতি পরিচিত কণ্ঠ কানে যেতেই থেমে গেল হিংস্র হায়ানা দুটো। ভীষণ অবদ্ধতায় নিজেদের ধারালো দাঁত কপাটি বের করে একইভাবে হিংকার ছুড়ল তারা। পরিচিত কণ্ঠের মালিক তখন গটগটিয়ে এগিয়ে আসেন সেথায়। এসেই বলিষ্ঠ যুবক কেমন হিংস্র থাপায় দু হাতে চেপে ধরল হায়ানার দুটোর কণ্ঠ। বাদামি চোখ দুটো এক প্রকার আগুন লেপটে নিয়ে শক্ত চোয়ালে চিবিয়ে চিবিয়ে আড়ালো। ও আমার পোষা পশুদের মধ্যে একই বিরাট ধর্ম। মালিকের ব্যক্তিগত কিছু মানে তো তাদের জন্য নিষিদ্ধ। মুগ্ধ কটমট করছে। শক্ত হাতে হায়ানা দুটোর কণ্ঠা চেপে আচমকা তাদের ছুঁড়ে ফেলল অদূরে। অন্য কেউ হলে এতক্ষণে হায়ানা দুটো নিশ্চয়ই পাল্টা আঘাত করত, তবে এ যেন স্বয়ং তাদের মালিক।
তার দিকে থোড়াই এগোবে তারা। এই তো হ্যালি আর ড্যানি মাথা নুয়ে নেজ গুটিয়ে পালালো সেখান থেকে। ওদিকে তারা যেতেই পিছু ফিরল মুগ্ধ। ফর্সা মুখখানা তার কেমন লাল হয়ে আছে। উন্মুক্ত ট্যাটু আঁকা বদনে ঘামের তীব্র উপস্থিতি। সদ্য এক্সারসাইজ ছেড়ে উঠে এলে যা হয় আর কি। যুবক ভ্রু গুটিয়ে এগিয়ে এলো মাহির দিকে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে আচমকা মেয়েটার গালে বসালো এক তীব্র থাপ্পড়। এহেন কাণ্ডে তক্ষুনি ঠোঁট ভেঙে কেঁদে উঠে মাহি। থাপ্পড়ের তীব্রতায় গাল বাঁকিয়ে নিয়েছে মেয়েটা। মুগ্ধ মহাশয়ের রাগ বাড়ছে তরতর করে। সে ততক্ষণে শক্ত থাবায় মাহির নরম চোয়ালখানা চেপে ধরে দাঁতের দাঁত খিচিয়ে আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? কোন সাহসে বাড়ি থেকে বের হলি তুই? কোন সাহসের জানোয়ারের বাচ্চা? হুঙ্কার ছুড়ল মুগ্ধ, যার বজ্রকণ্ঠে কাঁপছে চারপাশের বাতাস। বোকা মাহি কথা বলার শান্তিতে নেই। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। হাত দুটো সামনে ঢিলে হওয়া বুকের মাঝ থেকে ছোট্ট খরগোশ ছানাটা আচমকা উকি দিল বাইরে। তা মোটেও নজর এড়ায়নি মাফিয়া মনস্টারে। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল খরগোশটাকে। বিচক্ষণ মস্তিষ্কে একে একে দুই মিলিয়ে আচানক ঝাঁজ ঢেলে জিজ্ঞাসা করল, সামহাও এটার জন্য এখানে আসিসনি তো? নীরব মাহি। ততক্ষণে নজর ঝুঁকাল নিচে। মুগ্ধ বুঝে গেল যা বোঝার। সে তক্ষুনি এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। শটান তুলে দাঁড়িয়ে কটমট করতে করতে গর্জন তুলল, আর ইউ ডাম্প? ইটস জাস্ট আ রেবিট। একে বাঁচাতে নিজের প্রাণ সংকটে ফেললি কোন পাগলামিতে? হুটহাট মরার শখ উঠল কেন তোর? পাগল হয়েছিস বান্দির মেয়ে? এহেন গর্জনে থরথর করে কাঁপছে সপ্তদর্শী। ডিম্বাকৃতি ফর্সা মুখখানায় ছেয়ে গিয়েছে রক্তাক্ত আভা। এতক্ষণের ধস্তাধস্তিতে চোখে আটা গোল চশমার ফ্রেমের চশমাটাও বড় এলোমেলো অবস্থায়। ঘন কালো সিল্ক চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। সপ্তদর্শীর চোখে মুখে একরাশ ভয় ভীতি। বুকের কাছে দুহাত দিয়ে আগলে রাখা সদ্য পাওয়া খরগোশ ছানাকে পরক্ষণে ফ্রকের কেমন ছিঁড়ে গেছে বেশ কয়েক জায়গায়। দুহাতের নরম ত্বক, গভীর আঁচড়ের দাগ। সপ্তদর্শী কাঁপছে ভীষণ। বুকের কাছে খরগোশ ছানাকে আর একটু চেপে ধরে থেমে থেমে আওড়ায়। হোক সামান্য খরগোশ, তবুও ও একটা নিরীহ প্রাণী। নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে কিভাবে মরতে দিব আমি? সম্মুখে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায়ী রূঢ় মানব কেমন কপাল গোছালো এরূপ কথায়। চোয়ালের পেশি শক্ত করে ফের দাঁতের দাঁত খিচে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তাই বলে পাগলের মতো স্পটেড হায়ানাদের সামনে চলে আসবে? ইউ ফাকিং গ্লুপয়া, ডু ইউ ইভেন নো হু দে আর? ওদের একটা কামড়ে তোর শরীরের মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। নাক টানল মাহি। খরগোশ ছানার পশমী শরীরে খানিক হাত বুলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে অভিমানী শুধালো, আমি মরলে আপনার কি? ও আমাকে আর মারতে ও ও আমাকে আর মারতে পারবেন না বলে আফসোস হতো, তাই না? থামল সপ্তদর্শী। নাক টানছে অনবরত। এদিকে তার অমন বাক্যে অবাগের শীর্ষে পৌঁছেছে মনস্টার। মেয়েটার মুখে কেমন খই ফুটেছে দেখো। মাহি খানিকক্ষণ সময় নিয়ে ফের বলল, আমি আপনার মতো নির্দয় নই মাফিয়া বিস্ট, যে নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে শুধু শুধু কষ্ট পেতে দেখব। আমি মানুষ। একটা নিরীহকে বাঁচাতে গিয়ে আমার যদি মরণও হয় তবে তাই সই। কপালে ভাঁজ আরও গাঢ় হলো মুগ্ধের। চোয়ালের পেশি টান টান। যুবক দাঁতে দাঁত খিচে তক্ষুনি শুধালো, সুযোগ পেয়ে আমায় বেস্ট জাগছিস মাফিয়া বান্দির মেয়ে? এখন যদি আমি না আসতাম তখন বোধহয় খুব ভালো হতো, তাই না? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলার খাবার হওয়ার যোগ্যতাও তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই এক ছটাক। তোর মতো কালহাসকে খেতে গেলে ওদেরই জান যেত বান্দির মেয়ে। চলবে, আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।